উপস্থিত আছেন ছাত্র আন্দোলনের নেতৃত্ব, গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড রামচন্দ্র ডো, গৌতম দাস সহ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস মা ও বোনেরা, কাকারা, দাদারা, ভাইরা, চাচারা যারা উপস্থিত হয়েছেন সকলকে সংগঠনের পক্ষ থেকে নমস্কার, আদাব এবং প্রণাম জানিয়ে দুটি কয়েক কথা। আজকের সময়ে দাঁড়িয়ে আজকের দিনটি আমাদের কাছে খুব প্রাসঙ্গিক। যত বসে বলে গিয়েছিলেন এই বিজেপি হচ্ছে একটা অসভ্য বর্বর দল, এটা এমনি এমনি বলেনি। এই বিজেপি গোটা রাজ্যের মাটিতে একদিকে দাঙ্গা, একদিকে মানুষের মধ্যে ভাগাভাগি করতে চাই, আর এই রাজ্যের মাটিতে বিজেপিকে নিয়ে এসেছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার। মনে রাখবেন, বিজেপি আর তৃণমূল হচ্ছে একটাই দল, এরা নাগপুর থেকে পরিচালিত হয়, এরা আলাদা কোনো দল নয়। আমি একথাকে কারণে বললাম, যারা জ্যোতি বসুর নামকে ভরিয়ে দিতে চায়, যারা বাংলার ইতিহাসকে ভরিয়ে দিতে চায়, যারা বইয়ের সিলেবাসকে বদলে দিতে চায়, যারা স্টেশনের নামকে বদলে দিতে চায়, ওরা জানে না গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ইতিহাসকে বদলানো যায় না। যতই তিনি এখানে লিখে যান যে ওনার অনুপ্রেরণায় নাকি এই বক্রেশ্বর হয়েছে, ওনার অনুপ্রেরণায় নাকি সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, ওনার অনুপ্রেরণায় নাকি সাঁওতালদিঘি শিল্প কেন্দ্র হয়েছে, মনে রাখবেন তৃণমূলের বাপের টাকায়, মমতার বাপের টাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র হয়নি। তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে এই পশ্চিমবাংলার মেহনতি খেটে খাওয়া মানুষের রক্ত, ঘাম, অর্থ। আর গোটা পশ্চিমবাংলার ছাত্র যুবরা সেদিন বলেছিল, আমাদের প্রাক্তন রাজ্যের সম্পাদক কমরেড রবীন্দ্রের সভাপতি বরেন বসুরা যখন এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র করার জন্য টাকা পাওয়া যাচ্ছে না, কেন্দ্রের সরকার যখন টাকা দিতে চাইছে না, তখন বলেছিল এই বাংলার মাটিতে রক্ত দিয়েই তাপবিদ্যুৎ কেন্দ্র করবো ওরা, রক্ত দিয়ে হাজার হাজার বোতল রক্ত দিয়ে সেদিন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল। আর আজকে বলছে উনার অনুপ্রেরণায় নাকি তাপবিদ্যুৎ কেন্দ্র। মানে মিথ্যা কথার একটা সীমা থাকা দরকার। কেন তাপবিদ্যুৎ কেন্দ্র? পশ্চিমবাংলার মাটিতে ৭৭-এ বামপন্থী সরকার আসার পরে প্রথম চিন্তা ভাবনা নিয়েছিল যে গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটাতে হবে। ১ ফসলি জমিকে ২ ফসলি করতে হবে, ২ ফসলি জমিকে ৩ ফসলি করতে হবে। অন্ধকার থেকে পশ্চিমবাংলাকে আলোর পথে নিয়ে হবে, মানুষের বাড়িতে বাড়িতে আলো দিতে হবে। যে আলোতে একদিকে মাঠে ধান, মাঠে ফসলের জন্য জল তুলবে, আর আরেকটা বিদ্যুৎ দিয়ে বাড়িতে বাড়িতে আলো জ্বলবে, ছেলেমেয়েরা পড়াশোনা করবে। আর ওই বিদ্যুৎ দিয়ে কারখানা তৈরি হবে। ৭৭ সালের পর যখন এই গ্রামীণ অর্থনীতির উন্নতি ঘটল, বিদ্যুতের চাহিদা দেখা দিল। জ্যোতি বসু বলল, পশ্চিমবাংলা থেকে অন্ধকার থেকে যদি আলোর পথে নিয়ে যেতে হয় ৬৩০ মেগাওয়াট একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য বক্রেশ্বরকে বেছে নিল বীরভূম জেলা। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হলো, একটার পর একটা কারখানা হলো। মেজিয়ায় যুব উন্নয়নের আন্দোলনের ফলে মেজিয়ায় কারখানা হলো, হলদিয়ায় পেট্রোকেমিক্যাল হলো, সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র হলো, কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র হলো, বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র হলো, দুর্গাপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র হলো, এবং গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শিল্প নগরী তৈরি হলো। উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে হুগলি পাট শিল্পের উন্নতি ঘটল, সেক্টর 5 তৈরি হলো। দিদিমণি পোষা বাঁদররা বলতে পারবে না পশ্চিমবাংলার বেকার যুবকদের জন্য একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করতে পেরেছেন, পারেননি। গোটা পশ্চিমবাংলায় উনি পারবেন না, বামপন্থীরা পারবে। হ্যাঁ, বামপন্থীদের হাতে আবার ক্ষমতা দেন, শিল্প হবে,
কলকারখানা হবে, বাংলার ছেলেরা কাজ পাবে। পশ্চিমবাংলায় সেক্টর 5 হলো, কিন্তু সেক্টর 6 তৈরি করতে পারলো না। সরকারি চাকরি হলো, খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলেরা, কৃষকের ছেলেরা, শ্রমিকের ছেলেরা হাই স্কুল, প্রাইমারি স্কুল মাস্টার হলো, ডাক্তার হলো। আদিবাসী পিছিয়ে পড়া অঞ্চল হলো, সেখানে এসসি এসটি সার্টিফিকেটের ব্যবস্থা হলো। সংখ্যালঘু মুসলিমদের জন্য ওবিসি এ সার্টিফিকেটের ব্যবস্থা করলো। দিদিমণি আসার পরে প্রথম বলল গ্রামীণ অর্থনীতি ভেঙে দাও, কৃষি ব্যবস্থার জন্য বিদ্যুতের দাম বাড়িয়ে দাও, 5 টাকার ইউরিয়ার দাম 10 টাকা করো, 10 টাকার 10-26-এর দাম 20 টাকা, 40 টাকা, 45 টাকা করো, সারে কালোবাজারি করো। সারের বস্তার গায়ে দাম লেখা আছে 1300 টাকা, আপনাকে কত টাকায় কিনতে হয়েছে টাকা? 10-26 টাকা। ডিএপি 2000 টাকা বস্তা কিনেছেন। তৃণমূলের বাপের জমি বাড়ি নাই, গরিব কৃষকের রক্ত ঘাম জল পয়সাকে শোষণ করবে। সারে কালোবাজারি করলো, কৃষি ব্যবস্থা ভেঙে পড়লো, এসএসসি টেট পরীক্ষা বন্ধ করলো। প্রতিদিন বাংলা যখন অসহায় অবস্থায়, তখন বাংলার ছেলেরা কারোর বাবা চিকিৎসার জন্য, কার মায়ের চিকিৎসার জন্য, বোনের বিয়ে দেওয়ার জন্য পড়াশোনা থেকে দূরে সরে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে গেল। কোন কোন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসাবে খুন হতে হচ্ছে। কোথায় বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য তাদেরকে থুতু ফেলে ফুটু চাটানো হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে কি করছে বিজেপি, কি করছে তৃণমূল? এই শেষ 2 মাসে সেলিম শেখ, জুয়েল শেখ, রবিউল শেখ, হুমায়ুন শেখ, হুমায়ুন কবির, মিঠুন শেখ, ইসমাইল শেখ, বাপি শেখ, রবিউল শেখ, সাগর শেখ, এতজন পরিযায়ী শ্রমিক কেউ খুন হয়েছেন, কেউ বা অ্যাক্সিডেন্ট করে তেলে টাকা পড়ে মারা গিয়েছেন, কেউ বা স্বাভাবিক মৃত্যু হয়েছে, কেউ বা ঋণের দায়ে আত্মহত্যা করেছেন। লাস্ট কালকে দেখতে পেলেন মুর্শিদাবাদ জেলার আলাউদ্দিনকে, ছোট্ট কন্যা সন্তানকে বাড়িতে রেখে, বাচ্চাকে বাড়িতে রেখে গিয়েছিল কাজ করতে, তাকে পিটিয়ে খুন করে কফিন বন্দি করে তার লাশটাকে বেঙ্গলে পৌঁছে দিয়েছে। কি করছিল তৃণমূল, কি করছিল বিজেপি? আমরা প্রশ্ন করতে চাইছি, বাংলার মাটিতে আর কোন ছেলে কফিন বন্দি হয়ে আমরা দেখতে চাই না। বাংলায় শিল্প চাই, কাজ চাই। তাই আমরা বলেছি বাম পথে বাংলা চাই। এই বাম পথে বাংলা মানলে আপনার বেকার ছেলেদের কাজ পাবে না, ছাত্রদের শিক্ষার অধিকার পাবে না। তাই গোটা বাংলার মাটিতে, গোটা পশ্চিম বাংলাকে বাম পথে নিয়ে আসা আমরা আহ্বান জানাচ্ছি। গোটা বাংলার মাটিতে এসআইয়ের নাম করে গোটা বাংলার মানুষকে আতঙ্কিত করছে। আমার বাপ দাদু এই মাটিতে জন্মগ্রহণ করেছে, তারপরে আমাকে কাগজ দেখাতে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পারবেন তার ডক্টরের ভুয়ো ডক্টরেটের সার্টিফিকেটটা দেখাতে? পারবেন না তো। আমরা বলছি যতক্ষণ ডিওয়াইএফআই থাকবে, ডিওয়াইএফআই শরীরে যতক্ষণ রক্ত থাকবে, আমাদের বাংলার একটা মানুষের নাম যদি বাদ যায়, মানুষকে, জনগণকে নিয়ে আগুন জ্বলবে। কারণ সরকার তৈরি করে, একটা সিস্টেম তৈরি হয় জনগণের জন্য। দিদিমণির ভাইপো চলন্ত সিঁড়িতে বাড়িতে ওঠার জন্য নয়, সরকার তৈরি হয় জনগণের জন্য। দিদিমণির ভাইপো হেলিকপ্টারে টাকা জোগাড় করার জন্য নয়। তাই বাংলার মাটিতে মনে রাখবেন, এসারে কোন নাম বা আদম্বা দিতে দেব না যারা আমাদের এই বাংলার নাগরিক। ওয়াকফ সম্পত্তি নিয়ে কথা বলছেন, ওয়াকফ সম্পত্তি তো এমনি হয়নি। হযরত মুহাম্মদ সাতটি বাগান নিয়ে ওয়াকফ বোর্ড তৈরি করেছিলেন। সেই সম্পত্তিতে কি বলেছিলেন?
মানুষের উন্নয়নের কাজে লাগবে। বিজেপি ঘোষণা করলেন, এই সম্পত্তিকে দখল করার চেষ্টা করছেন, আর তৃণমূলকে মদত দিচ্ছে। গোটা পশ্চিমবাংলাটা আজকে ভেঙে পড়ছে। তাই পশ্চিমবাংলাকে বোঝাতে হবে, পশ্চিমবাংলার মানুষকে বাঁচাতে হবে। পশ্চিমবাংলায় যে বামপন্থীরা লড়াই করে 100 দিনের কাজ নিয়ে এলো, সেই 100 দিনের কাজের টাকা তৃণমূল লুট করলো, বিজেপি তাকে বন্ধ করলো। আজকে 100 দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না। সভাপতি আইন নিয়ে এলো, শ্রমিকরা 8 ঘন্টা কাজে দাবি, কাজে নিরাপত্তা হারাচ্ছে, অস্থিরতা হচ্ছে, অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বাংলার শ্রমিকরা। তাই গোটা বাংলাকে বাঁচাতে হবে। এই বাংলা বাঁচানোর লড়াইয়ে আসুন একসাথে লড়াই করি। 2026 সালে যে আগত নির্বাচন, এই নির্বাচনে বামপন্থা ছাড়া বিকল্প কোনো ভরসা নেই। তাই বামপন্থার হাতকে আরো শক্তিশালী করুন। আজকে সমাবেশ থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। এই সমাবেশটা হচ্ছে আমাদের কাছে একটা চ্যালেঞ্জের সমাবেশ। এই সমাবেশটা হচ্ছে আমাদের কাছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার সমাবেশ। এই সমাবেশ থেকে শপথ গ্রহণ করতে হবে যে আমরা একটা ভালোবাসার বাংলা করবো, আমরা কাজের বাংলা করবো, আমরা ছাত্রদের স্বার্থে বাংলা করবো। আর এই বাংলা যদি করতে হয়, মা বোনদের সম্মান যদি ফিরে দিতে হয়, তাহলে এই বাংলার মাটিতে বামপন্থা ছাড়া কোনো রাস্তা নেই। তাই বামপন্থার উপর ভরসা রাখুন, বামপন্থাই পারবে আগামী ভবিষ্যতের কাছে নতুন স্বপ্ন দেখাতে। এই স্বপ্ন দেখার সাহস দিয়ে আগামী দিনে নতুন বাংলা করবো, ভালোবাসার বাংলা করবো। এই শপথ নিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জয় ভাই জিন্দাবাদ।